আজও অমাবস্যার রাতে সেই নুপুর যখন বাজে, গ্রামের কুকুরগুলো একসাথে আর্তনাদ করতে করতে তারা মারা যায়। সাহিত্যের পাঁচমিশালি, শিল্প এবং সাহিত্য চর্চার সেরা ঠিকানা। নমস্কার। সাহিত্যের পাঁচমিশালির আজকের নিবেদন মনোজ বর্মনের লেখা একটি হাড় হিম করা ভূতের গল্প, গোসানি বাড়ির রক্ত। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের গল্প পাঠে রাজু মাঝি এবং গল্পের সূত্রধার আমি প্রণজিৎ ভৌমিক। তো চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক মনোজ বর্মনের লেখা গল্প গোসানিমারির রক্ত নুপুর। এপ্রিল 2026। উত্তরবঙ্গের রাতগুলো সমতলের মতো নয়। এখানে অন্ধকার শুধু আলোহীনতা নয়, এখানে অন্ধকার এক আত্মজীবন সত্তা। আমি আর অপূর্ব যখন কুচবিহার স্টেশনে নামলাম, কুয়াশা তখন এতটাই ঘন যে মনে হচ্ছিল আমরা কোনো সাদা কাফনের ভেতর দিয়ে হাঁটছি। স্টেশনে প্ল্যাটফর্মে রাখা বেঞ্চগুলো যেন কঙ্কালের শাড়ির মতো পড়ে আছে। অপূর্ব দাঁতে দাঁত লেগে ঠকঠক করে কাঁপছিল। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অনির্বাণ, ঘড়িটা দেখ, 3:04। কিন্তু স্টেশনের ওই বড় ঘড়িটার কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে কেন রে? নাকি কুয়াশার চাপে আমার মস্তিষ্ক বিকল হয়ে যাচ্ছে? আমি গম্ভীর স্বরে উত্তর দিলাম, ওটা সময়ের ভ্রম নয় অপূর্ব। কিছু প্রাচীন পাপ যেখানে থিত হয়ে থাকে সেখানে সময় তার নিজের কক্ষপথ হারায়। গোসানিমারি সেই অভিশপ্ত গোলকধাঁধার কেন্দ্রবিন্দু। সেখানে ইতিহাস মরে পচে গিয়েও এখনো নিঃশ্বাস নেয়। কুয়াশা চিরে হঠাৎ একটি রিক্সার ঘন্টা বেজে উঠল। রিক্সা চালক আশরাফ চাচা সামনে এসে দাঁড়ালো। তার গায়ের চামড়া যেন হাড়ের সাথে লেপ্টে আছে, চোখ দুটো কোটরে বসা। সে এক অদ্ভুত খসখসে গলায় বলল, ও বাবুরা, এইখান থেকে যত তাড়াতাড়ি পাও ফিরা চইলা যাও। এইখানে যত রাত গভীর হয় এই মাটি ততই তৃষ্ণার্ত হইয়া উঠে। এই যে কুয়াশা দেখতাছেন, এ কোনো জলীয় বাষ্প নয়, এ কামতাপুরের সকল অতৃপ্ত আত্মার হাহাকার। আমি বললাম, আমরা ভয় পেতে আসিনি চাচা, আমরা কামতেশ্বরীর শেষ আর্তনা শুনতে এসেছি। আশরাফ চাচা এক বিভৎস হাসি হেসে উত্তর দিল, রানীমা তো একা থাকেন না বাবুরা। ওই মাটির ঢিবি খুললে আজও অনেক মানুষের কাঁচা হাড়ের মরমরানির শব্দ শোনা যায়। অমাবস্যার রাতে যখন চারিদিকে আকাশ কালো কুচকুচে হইয়া থাকে, তখন ওই মন্দিরের পুকুরের জল কালো কুচকুচে না হইয়া রক্তের মতো ফুটে টকবক কইরা। আমি নিজে দেখাছি বাবুরা, রানীমা যখন ওই পুকুরের উপর দিয়ে হাইটা আইছেন, তখন তার পা থেকে মাংস নয় খসে পড়ে মরা পোকা। যাবেন ওই শীতল মরণ ফাঁদে পা দিতে? গোসানিমারি পৌঁছতে পৌঁছতে ভোরের আলো ফোটার কথা ছিল, কিন্তু আকাশটা এক কেমন কালচে বেগুনি রং ধারণ করে আছে। চারিদিকে পচা কামিনী ফুলের গন্ধে পেট গুলিয়ে উঠছে। সেখানেই দেখা হলো বৃদ্ধ ধনঞ্জয় বর্মনের সাথে।
তার বয়স কত কেউ জানে না। গায়ের চামড়াগুলো ঝুলে পড়ে সাদা হয়ে গেছে। সে তামাক টানতে টানতে হঠাৎ থেমে গিয়ে বলল, কি খুঁজতে এসেছেন বাবা? এখন ইট পাথর দেখে কি হবে? যদি দেওয়ালের ভেতরে কান পাতেন তবে শুনতে পাবেন হাজার হাজার নখের আঁচড়। সেই 350 বছর ধরে আঁচড়ানো থামেনি। অপূর্ব জিজ্ঞেস করল, দাদু, রানীর সেই কুঠুরির কথা কি সত্যি? ধনঞ্জয় গম্ভীর স্বরে বলতে শুরু করল, আমার ঠাকুরদা বলে গেছেন, মহারাজ নীলধ্বজ যখন জানলেন রানীমা এক হিন্দুস্তানি সৈনিক রতন সিংকে ভালোবেসেছেন, তখন তার চোখের মণি আগুনের মতো লাল হয়ে গিয়েছিল। রাজদ্রোহিতার শাস্তি হিসেবে রতন সিংকে মাঝ মাঠে ছাড়তে হাতির পায়ে বেঁধে ছিঁড়ে ফেলা হয়েছিল। রানীমা সেই দৃশ্য দেখেছিলেন। তার সাদা শাড়ি রতনের রক্তে লাল হয়ে গিয়েছিল। রাজা ক্ষান্ত হননি। তিনি জ্যান্ত রানীকে এক অন্ধকার কুঠিরিতে বন্দি করলেন। রাজমিস্ত্রিরা যখন একের পর এক ইট গেঁথে দেওয়াল তুলছেন, রানী তখন চিৎকার করছিলেন না, তিনি হাসছিলেন এক উন্মাদ হাসি। শেষ ইটটা বসানোর আগে রানী তার পায়ের পরা রূপোর নূপুরটা খুলে পাথরের দেওয়ালে সজোরে মারলেন, বললেন, যতদিন এই নূপুর বাজবে ততদিন এই কান্তাপু তোমার বংশের রক্ত খাবে। আজও অমাবস্যার রাতে সেই নূপুর যখন বাজে, গ্রামের পুকুরগুলো একসাথে আর্তনাদ করতে করতে তারা মারা যায়। মাঝরাতে আকাশের চাঁদটা যেন কোনো এক অশুভ প্রভাবে রক্তবর্ণ হয়ে গেছে। আমাদের ডিজিটাল অডিও রেকর্ডারে তীক্ষ্ণ স্ট্যাটিক শব্দ হচ্ছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না। অপূর্ব আতঙ্কে পাথর হয়ে গিয়ে চিৎকার করল, অনির্বাণ, টর্চটা ওই পোড়া মন্দিরের পুকুরের ধারে মার। দেখ, ওটা কি কোনো ছায়া নাকি কোনো মাংসহীন দেহ? বাতাসে হঠাৎ তীব্র কামিনী ফুলের গন্ধের সঙ্গে পচা মাংসের উৎকট গন্ধ মিশে গেল। পরিবেশটা এতই ভারী হয়ে গেল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর তখনই শুরু হলো সেই শব্দ, ঝম 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 ঝম। মাটির নিচ থেকে উঠে আসছে সেই শব্দ। হঠাৎ এক করুণ ও ক্রুদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো, কেমন করে আসলে তোমরা? এই মাটির তৃষ্ণা কি মেটেনি? 350 বছর ধরে এই অন্ধকার আমার সাথে। ব্লাইন্ডনেসের মধ্যে নিজের নখ দিয়ে দেওয়াল আঁচড়েছি। আমার নখগুলো আজও সেই পাথরে বিঁধে আছে। দেওয়ালটা একটু সরাবে, আমি শুধু একটু সূর্য দেখতে চাই। আমি কোনো মতে বললাম, রানীমা, আমরা এই আপনার অবিচারের কথা সারা বিশ্বকে জানাতে এসেছি। রানী ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে বলল, বিশ্ব? যে বিশ্ব আমার রতনের রক্তাক্ত শরীরের টুকরোগুলোকে কাক পক্ষীকে খাইয়েছিল? আমি মুক্তি চাই না, আমি শুধু চাই এই মাটির নিচে যারা আমার উপর পাথর চাপা দিয়েছিল তাদের বংশধরদের টেনে নামাতে। আমার গয়নাগুলো আজ মাটির স্যাঁতস্যাঁতে গন্ধে ভরে গেছে, কিন্তু এই নুপুর আজও জ্যান্ত। শোন, এই শব্দটা শোন। তোরা
আজ রাতে আমার সঙ্গে এইখানেই থাকবি। হঠাৎ চোখের সামনে পরিবেশ বদলে গেল। চারিদিকে মশাল জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি মহারাজ নীলধ্বজ অট্টহাসি হাসছেন। মহারাজ বলছেন, তোর প্রেম তোকে এই কামতসূরিতে জ্যান্ত কবরে দিয়ে এলো। এই দেওয়ালের পাতা সরকে না। আজ থেকে তুই এই কামতাপুরের মাটি থেকে মুছে গেলি। দেয়ালের ওপাশ থেকে রানীর গোঙানি শোনা যাচ্ছিল। পাথর দিয়ে পাথর ঠোকার শব্দ আর দেয়ালে ইটখানচানা নোকের আওয়াজ আমাদের কানে তালা লাগিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল আমাদের চারপাশটাও যেন ইট দিয়ে গেঁথে ফেলা হচ্ছে। আমরা কোনো মতে সেখান থেকে পালিয়ে কলকাতায় ফিরে এলাম, কিন্তু শান্তি নেই। শহরের এই কৃত্রিম আলোতেও অন্ধকার আমাদের ছায়ার মতো অনুসরণ করছে। অপূর্ব উন্মাদ প্রায় হয়ে ঘর জুড়ে পায়চারি করতে করতে বলল, অনির্বাণ, তুই ডায়েরিটা বন্ধ কর। আমরা গোসানি বাড়ি থেকে ফিরেছি 7 দিন হলো, কিন্তু তুই খেয়াল করেছিস তোর গায়ের রং দিন দিন ওই মাটির মতো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর তোর নখগুলো কেন এত কালো? তোর বিছানার চাদরে এই কামিনী ফুল এলো কোত্থেকে? আমি একটানা ডায়েরিতে লিখে যাচ্ছিলাম। আমার চোখ দুটো ছিল ঘোলাটে। আমি বললাম, সে আমার পিছু ছাড়িনি অপূর্ব। সে আমার আঙুল ব্যবহার করে নিজের অপূর্ণ তৃষ্ণা মেটাচ্ছে। সে বলেছে, তুই যতদিন না এই গল্প শেষ করবি ততদিন আমি তোর চোখের পাতা এক হতে দেব না। তুই ঘুমোলে আমি তোর স্বপ্ন দিয়ে বের হয়ে আসবো। অপূর্ব হঠাৎ চিৎকার করে জানলার দিকে আঙুল নির্দেশ করলো। অনির্বাণ, দেখ, তোর নিজের ছায়াটা তোর পায়ের সাথে লেগে নেই। ছায়াটা আলাদা হয়ে জানালার কাছে নখ দিয়ে আঁচড় কাটছে। ওটা রানী কান্তেশ্বরী রূপ নিচ্ছে। যারা এই মুহূর্তে এই গল্পটি পড়ছেন, আপনাদের ঘরের জানলাগুলো কি ভালো করে লাগানো আছে? একবার চেক করুন। যদি দেখেন জানলার কাঁচের উপর কেউ নখ দিয়ে আঁচড় কাটার শব্দ করছে, বা আপনার নাকে হঠাৎ করে পচা তীব্র ফুলের গন্ধ আসে, তাহলে জানবেন রানীমা নতুন লেখক খুঁজছেন। মনে রাখবেন, গোসানিমারির অমাবস্যা একবার রক্ত চাইলে আর থাকে না। শুনতে পাচ্ছেন? আপনার ঠিক পিছনে আলমারির কোণে বা পর্দার আড়ালে কেউ একজন নুপুর পরে আপনার দিকে তাকিয়ে হাসছে। ঝম 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 ঝম। এতক্ষণ আপনারা শুনলেন মনোজ বর্মনের লেখা একটি হাড় হিম করা ভূতের গল্প, গোসানিমারির রক্তনুপুর। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে: গল্পের কথক রাজু মাঝি, অপূর্ব গোপী যাদব, আশরাফ চাচা মনোজ বর্মন, ধনঞ্জয় মজিবুর মণ্ডল, রানীমা ফাল্গুনী পাল, মহারাজ অসীম ভট্টাচার্য, অডিও এডিটিং ফাল্গুনী পাল, ভিডিও এডিটিং মনোজ বর্মন এবং গল্পের সূত্রধার আমি প্রণজিৎ ভৌমিক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী মজিবুর মণ্ডল হরফে কবিতাওয়ালাকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমাদের পাশে থাকার জন্য। আমরা খুব শীঘ্রই আসছি
আরও একটি নতুন এবং ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন সাহিত্যের পাঁচমিশালি, শিল্প এবং সাহিত্যের সেরা ঠিকানা।